জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের রচিত রামভাই স্মরণে তৃতীয় খণ্ড আজকে থেকে শুরু করলাম। একং নিত্যং বিমলোচনং সর্বদা সাক্ষীভূতনম ভাবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুং তং নমামি। 1348 সালে 21শে চৈত্র পর্যন্ত ফেনী শহর উপরে 32 বার বিবিধ প্রকারের বোমা বর্ষণ হইয়াছিল। কিন্তু 21শে চৈত্র ব্রিটিশ ও জাপানের প্রচণ্ড এরোপ্লেন যুদ্ধ ফেনী শহরের উপরে অনুষ্ঠিত হয়। উহাতে বহু জাপানি ও ব্রিটিশ প্লেন ধ্বংস হয়, কয়েক সহস্র লোক আহত হয়। ফেনী শহরের লোক শূন্য হইয়া পড়িল। ধৈর্য ধারণ করা আর সম্ভব হইল না। আমরা চঞ্চল হইয়া উঠিলাম। ফেনী হইতে রেলগাড়ি যোগে 16 মাইল উত্তরে ত্রিপুরা রাজ্যে বিমোনিয়া মহকুমা অবস্থিত। পিতা ঠাকুর আমাদের 3 ভাইয়ের সঙ্গে পরামর্শ কইরা 1349 সালে বৈশাখ মাসে আমাদের কুলগুরু রাম ঠাকুর আশ্রিত শশীভূষণ চক্রবর্তীকে সঙ্গে নিয়া পিতা ঠাকুরের বিশিষ্ট বন্ধু অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার নন্দলাল দত্তের নিকট আসিলেন। আমাদের এত বড় পরিবার বাসযোগ্য বাসা অথবা বাড়ি পাওয়া গেল না দেখিয়া নন্দবাবু অমরেশ দাশগুপ্তের একটি পরিত্যক্ত গৃহহীন বাড়ি ওই দিন ওনার সঙ্গে দরদাম ঠিক করিয়া দিলে পিতা ঠাকুর কুলগুরুকে নিয়ে প্রত্যাবর্তন করেন। পরে আমরা 2 ভাই কুলগুরু সহ আসিয়া জায়গাটা রেজিস্ট্রি করিয়া আষাঢ় মাসের মধ্যে অস্থায়ীভাবে বসবাসযোগ্য মাটির ভিট, মুলিবাঁশের বেড়া, মুলিবাঁশের তজ্জার ছাউনি ও কাঠের পালা দিয়া ঘর সকল নির্মাণ করিলাম। দক্ষিণের ভিটিতে ঠাকুর থাকিবার জন্য 8 হাত বাই 13 হাত পূর্ব পশ্চিম লম্বা উত্তর দরজা, চৌচালা তজ্জার ছাউনি দেওয়া গৃহে নির্মিত হইল। ভিটির উপর তজ্জার মেটিং দেওয়া হইল। ঠাকুরঘর সংলগ্ন পশ্চিম দিকে ঠাকুরের হাত মুখ ধুইবার স্নান ও পায়খানা তৈয়ার করা হইল। ঠাকুরঘরের উত্তরে ঠাকুরের ভোগগৃহ নির্মিত হল। বাড়ির উত্তরের ভিটিতে কটা বারান্দা দিয়া দক্ষিণমুখী ঠাকুরের বিগ্রহ গৃহে নির্মিত হইল। 1349 বাংলার 10ই শ্রাবণ আমরা বিনোলনিয়া গৃহে প্রবেশ করিলাম। সরকারি রাস্তা হইতে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছিতে যথেষ্ট প্যাক কাদা মারাইতে হইত, কারণ লোক চলাচলের কোনো রাস্তা ছিল না। আমাদের অসুবিধা লক্ষ্য করিয়া তদানীন্ত মহকুমা হাকিম সুলতান আহমদ প্রস্তাব দিলেন, আমরা যদি নিজ ব্যয়ে রাস্তা নির্মাণ করাইতে সম্মত হই তবে তিনি গরুর গাড়ি চলিতে পারে মতো রাস্তা নির্মাণের জন্য জায়গা ও মাটির ব্যবস্থা করিয়া দিতে পারেন। আমরা প্রস্তাব সাদরে গ্রহণ করিলাম। মহকুমা হেড আমি রাস্তার সীমানা নির্দেশ করিয়া দিলে আমরা রাস্তা নির্মাণ করাইলাম। পথকষ্ট দূর হইল। ঠাকুরের চৌমুহনীতে ডাক বাংলো হইতে বিলোনিয়ায় নিয়ে আসিবার জন্য ফেনী নবদ্বীপ বণিক মারফত সংবাদ পাইয়া বড় ভাই রায় সাহেবের ওই বছর 26শে কার্তিক ঠাকুর গিয়া বিনোলনিয়া স্টেশন হইতে পদব্রজে বাড়ি আসিলেন। ইতিপূর্বে কলকাতা হইতে ফেনী প্রত্যাবর্তনের সময় ঠাকুর আমাকে বলিয়াছিলেন, নতুন বাড়িতে দেখা হইবে। বাক্য রক্ষা করিয়া গোবিন্দও শুভাগমন করিলেন। ঠাকুর নতুন গৃহে প্রবেশ করিলে পিতা ঠাকুর প্রণাম করিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কেমন আছেন? পিতা ঠাকুর জানাইলেন, আপনার দয়ায় ভালোই আছি। ঠাকুর বলিলেন, ভালো থাকুন, এটাই চাই। ক্রমে পরিবারস্থ সকলেই প্রণাম করিলেন। ঠাকুরকে বলিলাম, পায়খানায় চলেন। ঠাকুর বলিলেন, ঠাকুর পায়খানায় দিয়া ঠাকুর ভাইয়ের তদারকিতে রাখিয়া আমি ঠাকুরঘর হইতে 2টি কলা
ও একটি আপেল আনিয়া বর্দিকে দিলাম। বর্দি আপেল টুকরা করিয়া কাটিয়া প্লেটে কলা সহ রাখিলেন। ঠাকুর ঘরে গিয়া ঠাকুরের সম্মুখে তোয়ালে দিলাম। বর্দি ভোগ দিয়া আসিলেন। তিনি তোয়ালের উপর দিয়া মাটিতে প্রণাম করিয়া চলিয়া গেলেন। দরজা বন্ধ করিয়া সামনে দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর 2-3 টুকরা আপেল ও একটা কলা গ্রহণ করিয়া জল চাহিলেন। বর্দি প্রসাদ নিয়া বাইরে যাইতে বলিয়া ঠাকুর গামলায় হাত মুখ ধুইয়া ঘর হইতে বাহির হইলেন। বাহিরে প্রমথবাবু, মধুবাবু ও বিধুবাবু প্রণাম করিলেন। তাহারা প্রসাদ নিয়া জলজ গ্রহণ করিলেন। দ্বিপ্রহরে ভোগের জন্য সিদ্ধ বসাইতে বর্দিকে বলিয়া রাখিলাম। তিনি সিদ্ধ ভোগের ব্যবস্থা করিলেন। বিলোনিয়ায় ফলে দোকান নাই। সপ্তাহে বুধবার ও শনিবার বিলোনিয়া বাজারে মিলে বিক্রেতা, অধিকাংশ পাহাড়িরা। দিনে 2 থেকে 2.5 ঘন্টা বাজার ভাঙিয়া যায়। সপ্তাহে বাকি 5 দিন শূন্য বাচাই পড়িয়া থাকে। 10টায় ট্রেনে ফেনী যাইয়া ফল নিয়ে আসিয়া বলায় ঠাকুর ভাই ফেন চলিয়া গেলেন। 10টায় সিদ্ধ ও দুধ দিলাম। ভোগ দিবার নিয়ম আমরাই করিয়াছি, ঠাকুর করেন নাই। আমাদের প্রবর্তিত নিয়ম অনুযায়ী আমরা ভোগ দিই। ঠাকুর তাহার ইচ্ছা মতন যাহা গ্রহণ করিবার করেন। তিনি যাহা গ্রহণ করেন, 5ম বর্ষীয় শিশু উহার অধিক গ্রহণ করে। তবুও আমরা সকলে ভোগ দিই কেন? প্রাণে মানে না, তাই সকলে ঠাকুরকে ভোগ দিয়া রাখি। আসল কথা, তিনি পার্থিব ভোগ বাসনা নিয়া আসেন নাই। তিনি আসিয়াছেন আমাদিগকে উদ্ধার করিয়া নিতে। সেই জন্য তাহার ভোগ গ্রহণ করা ভোগের নামান্তর মাত্র। তৎকালে এদেশে ঠাকুর আশ্রিত লোকের সংখ্যা খুব কম ছিল। ক্রমে ক্রমে লোক জানাজানি হইতে শুরু করিলে ব্রিটিশ এলাকা হইতে লোক আসিয়া নাম গ্রহণ করিতে আরম্ভ করিল এবং ঠাকুর উপদেশামৃত শ্রবণ করিতে লাগিল। ঠাকুর সুস্থ দেহে আছেন। ভোর 5টায় উঠিয়া ঠাকুর প্রাতঃক্রিয়ার জন্য জল গরম করিয়া রাখিয়া দিতাম। প্রতিদিন গরম জল দিয়া প্রাতঃকৃত সমাধা করিয়া 1 ঘণ্টার উপর গীতা পাঠ করিয়া 7টায় ভোগ গ্রহণ করিতেন। এখানে আসিবার কিছুদিন পর ঠাকুর বলিলেন, দাঁতের মাড়ি দুটো ব্যথা করে মাড়ি মার্জনা করার জন্য 1 ছটা খড়ি মাটি, 1 ছটা চুলার পোড়া মাটি, 1 তোলা ফিটকিরি, 4 পয়সার কর্পূর চূর্ণ কাপড় ফাঁকা কইরা একটি শিশিতে রাইখা দিবে। ওটা দিয়া মাড়ি মার্জনা কইরব, মুখ ধোব। এই দিনই উহা করিয়া হাত মুখে ধোয়াইয়া স্থানে রাখিয়া দিলাম এবং পরদিন থেকে উহা দিয়া মুখ প্রক্ষালন করিতেন। প্রতিদিন রাত্রি 11টায় ঠাকুর শয্যায় দিয়া আমরা নিজের ঘরে আসিয়া ঘুমিয়া পড়িতাম। ঠাকুর আমাদের কাহারও ঠাকুর ঘরে ঘুমাইতে বলেন নাই, আমরাও ঘুমাইতাম না। অগ্রহায়ণ মাসে মাঝামাঝি একদিন ভোরে নির্দিষ্ট সময়ে আমি জাগ্রত হইলাম না। এদিকে ঠাকুরও উঠিতেছেন না দেখিয়া বরদা, ঠাকুর ভাই, বর্দি, পিতা ঠাকুর ঠাকুর ঘরের দরজা খুলিয়া ঠাকুরের নিকট যাইয়া ঠাকুরকে উঠিতে বলিয়া ঠাকুর কথা না বলিয়া গো গো শব্দ করতে থাকেন এবং চোখে জল পড়িতে থাকে। বরদা জিজ্ঞাসা করিল, ফণি কোথায়? কেহ উত্তর দিতে না পারায় বর্দি আমার ঘরে যাইয়া আমাকে নিদ্রিত দেখিয়া ডাকিয়া বলিল, ফণি, এখনই ঘুমাইয়া আছো? শীঘ্র উঠিয়া দেখো ঠাকুর কিরকম করিতেছেন। শব্দ কর্ণগোচর হইবা মাত্র লাফ দিয়া উঠিয়া দৌড়াইয়া ঠাকুর ঘরে যাইয়া দেখি পরিবার লোকের ঘর পরিপূর্ণ। ঠাকুরের নিকট যাইয়া দেখি ঠাকুর চিৎভাবে শয়ন রহিয়াছেন।
আমি ঠাকুরের বুকের উপর ঝুঁকিয়া পড়িয়া জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে ঠাকুর, কি হয়েছে? ঠাকুর অমনি 2 হাত দিয়ে আমার গলা জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে মুখে জড়াইয়া অস্পষ্ট স্বরে বলিল, ভাই ভাই আমারে বাঁচাও। রাতে আমার রাতে আমরা সব খিল ধইরা গেছে। ঠাকুরের 2 হাত আমার গলা হইতে ছাড়াইয়ার চেষ্টা করিবার সময় বলিলাম, শীঘ্র গরম জল আনো। ঠাকুর ভাই ও বর্দি জল গরম করিবার জন্য ছুটিলেন। আমি অনেক চেষ্টা করিয়াও অনেক কষ্টে ঠাকুরের হাত ছোটাইয়া আমার ঘরে যাইয়া গরম জলের ব্যাগ লইয়া ভোগের ঘরে যাইয়া দেখি জল ফুটিতেছে। জল ব্যাগে ভর্তি কইরা ঠাকুর ঘরে যাইয়া সকলে চলিয়া যাইতে বলিয়া খাটের ওপরে হাত হইতে আরম্ভ করিয়া সর্বদেহে তালু পর্যন্ত সেক দিতে থাকিলাম। ঠাকুর ভাই বলিলেন, কড়াই মধ্যে চুলা হইতে কয়লার আগুন আনিয়া মাফলার গরম করিয়া সেক দেন। ঠাকুর ভাই ও বরদা তাহা করিতে আরম্ভ করিলেন। প্রায় 1 ঘণ্টা সেক দিবার পর জিজ্ঞাসা করিলাম, এখন কিছু কমেছে কি? ঠাকুর বলিলেন, কমেছে, সম্পূর্ণ যায় নাই। আমরা আরও 1 ঘণ্টা সেক দিবার পর ঠাকুর নিজে নিজে উঠিয়া বসিয়া বলিলেন, দুষ্ট গ্রহ এতক্ষণে ছাড়াইয়া গেছে, আর আড়ষ্ট ভাব নাই। ভাইয়েরা সব কিছু ঘর থেকে নিয়ে গেলেন। আজকের গল্পটা এইটুকুনি। আমি এর পরবর্তী অংশ আরেকটা ভিডিওতে পড়ে শোনাবো। আপনাদের যদি আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকে, যারা ফেসবুকে দেখছেন তারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্টস করবেন। আর যারা ইউটিউবেও দেখছেন তারাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।